এইবার ফার্স্ট ফেজ ইলেকশনে বিজেপি 90 সিটসে জিতবে, টিএমসি 59-এ চলে যাবে। আর সিপিএম একটা, কংগ্রেস দুটো, বা কংগ্রেস একটা, মুসলিম ব্লক একটা, এরকম একটা স্প্লিট হবে। বাট এই যে সিগনিফিকেন্ট 30টা সিটের ওপরে যে ডিফারেন্সটা আছে, সেইটাতে তৃণমূল ওটা গিয়ে সেকেন্ড ফেজে মেকআপ করতে পারবে না। তখন সেকেন্ড ফেজে লোক জোগাড় করতে পারবে না ওদের বুথ ম্যানেজ করার জন্য। এইগুলো সবগুলো মিলিয়ে একটা ভেরি পজিটিভ ট্রেন্ড ফর বিজেপি ইন দিস ইলেকশন। আজকে তৃণমূলের কাছে থেকে যদি ইডি আর ইসিআই, মানে ইলেকশন কমিশন আর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দুটো শব্দ সরিয়ে নেওয়া হয়, তাদের স্টেজে উঠে বলার মতন কিছু নেই। আমি ওনাকে বেটার গান সাজেস্ট করতে পারি। হরিবোল বলো হরিবোল, হ্যাঁ, এই ধরনের গান ওনাকে আমি সাজেস্ট করতে পারি। ওনারা যদি এখন থেকে প্র্যাকটিসটা শুরু করেন এই ধরনের গানের, তাহলে 4 তারিখে খুব কাজে এসে যাবে। হাতে আর মাত্র কয়েকটা দিন, তারপরে বাংলায় গণতন্ত্রের বৃহৎ উৎসব অর্থাৎ ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। এই কারণেই বলছি, তার কারণ নির্বাচনী প্রক্রিয়া ইতিমধ্যেই যা রয়েছে তাতে প্রবীণ নাগরিকদের ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে। তবে বাংলায় এবারে 2 দফায় নির্বাচন হতে চলেছে, 23 এবং 29। তবে 23-এর যে নির্বাচন সেই দিকেই রয়েছে নজর। উত্তরবঙ্গ ম্যাটার্স। উত্তরবঙ্গ বিজেপির জন্য বরাবরই একটি লক্ষ্মী কেন্দ্র হিসাবেই ধরে নেওয়া হয়, তার কারণ এর আগে আমরা দেখেছি উত্তরবঙ্গে বারবার বিজেপি মাত দিয়েছে। তবে এবারে দক্ষিণবঙ্গের দিকেও কিন্তু পাখির চোখ রয়েছে পদ্ম শিবিরের। তবে সূচাগ্র মেদিনী ছাড়তে নারাজ তৃণমূল শিবির, ঘাসফুল শিবির। আর অন্যদিকে বাম কংগ্রেস নিজেদের মতন করে প্রচার করছে তো বটেই, একই সঙ্গে নিজেদের পুরনো মাটি ফিরিয়ে আনার জন্য কিন্তু তারা সচেষ্ট হয়েছে রীতিমতো ভালো করে। এরই মাঝখানে আমরা আজকে বিশ্লেষণে থাকব প্রথম পর্বের নির্বাচন নিয়ে এবং বর্তমানে রাজনৈতিক প্রেক্ষিতে যা যা কিছু ঘটে চলেছে এই বাংলায়, সেই সব কিছু নিয়ে। সঙ্গে রয়েছেন পিনাকি গঙ্গোপাধ্যায়। স্যার, আরও একবার স্বাগত আপনাকে ক্যাম্পেন কলিংয়ের পর্দায়। প্রথম থেকেই সেই প্রশ্ন উঠে আসছে যে 23 তারিখে নির্বাচন, এবং সেখানে এবারে বাংলার যা সিনারিও, তো সেই হিসাবে কি বুঝছেন, কোন দিকে কার পাল্লা ভারী হতে পারে? না, এবার একটা অদ্ভুত ফেনোমেনন চলছে, যেখানে বিজেপির বিজেপির হয়ে যে জিনিসটা একটা হাওয়া, হ্যাঁ, এবং হাওয়া শুধু নয়, মানে বাকি যে পরিকাঠামোগত জিনিস যেটা বিজেপির জন্য কাজে আসছে, সেইটার পরিপ্রেক্ষিতে আমরা অত্যন্ত আশাবাদী যে এবার বদল হবেই। তো আমাদের এইখানে যেটা কয়েকটা পরিসংখ্যান, যদি আমি এই ফার্স্ট ফেজ ইলেকশন নিয়ে আপনি বললেন, তো সেখানে খুব ক্লিয়ারলি এখানে 152টা সিট যাচ্ছে, 3.61 ক্রোর ভোটার এটাতে পার্টিসিপেট করছে। আর এখানে 47, এখানে যেটা হচ্ছে এই আমাদের পরের ফেজে যা হবে 142 সিটসে সাউথ বেঙ্গলে, সেইটার পূর্বাভাস আমরা এই ফার্স্ট ফেজ থেকে পেয়ে যাব। এবং সেখানে কয়েকটা জিনিস যেগুলো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে এইটা বিজেপির জন্য নর্থ বেঙ্গল এবং যে যে জায়গায় ভোট হচ্ছে প্রাইমারিলি, এটা দুজনের জন্য খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, বিজেপি এবং তৃণমূলের জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা, এবং মুসলিম ব্লক যেটা আছে সেটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট জায়গা। আপনার যেমন এইখানে এটা হচ্ছে বিজেপির একটা অর্গানিক গ্রোথের জায়গা, থেকে প্রতি ইলেকশনে বিজেপি সিট গেইন করেছে, এবং এটাই তার যত আগের 77-এর যে নাম্বারটা রিচ করার পেছনে এই অঞ্চলটাই বেশি কাজে এসছে। তো আবার অন্যদিকে দেখতে গেলে এইটা তৃণমূলের জন্য একটা ফায়ারওয়াল জায়গা, মানে যেটাকে যেটাকে ভেদ করা যায় না, কারণ এখানে মুসলিম ভোট সবচেয়ে বেশি কনসেন্ট্রেটেড। এখানে অলমোস্ট 66% মুসলিম ভোট। সেটাকে যেমন বিজেপির পক্ষে ডিফিকাল্ট ওটাকে ব্রেক করা, আবার সিমিলারলি নর্থ বেঙ্গল এবং পুরো আমাদের নদিয়া, এইসব জায়গায় এখানে একটা বিজেপির যে স্ট্রং গ্রোথ হচ্ছে, এইটা কিন্তু অব্যাহত। আর থার্ড হচ্ছে
মেদিনীপুর বা বর্ধমান কিছু অংশ, তো সেইখানে কিন্তু আপনার আহ, হিসেবটা একটু অন্যরকম। এখানে আপনার মিক্সড ইন্ডাস্ট্রিয়াল এবং রুরাল এরিয়া। এখানে মেন সমস্যার জায়গাটা যে আহ, যেখানে হচ্ছে কি আপনার ল অ্যান্ড অর্ডার এবং অ্যান্টি ইনকামবেন্সি হচ্ছে মেন সমস্যা। ওয়্যারঅ্যাজ এই নর্থ বেঙ্গল এই জায়গাটা পুরোটা বর্ডার এরিয়া, তো যে ন্যারেটিভ আমাদের মানে বিজেপি এবং তৃণমূল দুজনেরই আছে, যে বর্ডারের ইনফিল্ট্রেশন বা আম, এই যে জামা গ্রোথ অন দ্য আদার সাইড অফ দ্য বর্ডার, এবং এগুলো সব খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন ভোট ফর দিস ইলেকশন। এবং এই যে ডিসিশনটা হবে 152 সিটসের, সেইটাই রিফ্লেক্ট করবে বাকি 142 সেকেন্ড ফেজে। তো যেটা সমীক্ষা, বিভিন্ন সমীক্ষাকে কম্পাইল করে, এবং আপনি যদি দেখেন যে হিস্টোরিক্যালি যে কোনো ভোটারের পাঁচটা জিনিসের ওপর, চারটে জিনিসের ওপর প্রাইমারিলি ভোটটা হয়। এক হচ্ছে ডেমোগ্রাফি, আমি হিন্দু মুসলিম, মেল ফিমেল এজ, হ্যাঁ, এই ডেমোগ্রাফির ওপরে আমার প্রেফারেন্সটা ডিপেন্ড করে। সেকেন্ড হচ্ছে পার্টির ব্র্যান্ড। এই যে ডেমোগ্রাফির ব্যাপারটা, এখানে তৃণমূলের একটা এজ আছে, কারণ বাংলাতে অলমোস্ট 50% ফিমেল ভোটার্স, এবং এই 50% ফিমেল ভোটার্সের অনেকেই তারা ওয়েলফেয়ার স্কিম যত আছে সেটার আহ, তারা লাভার্থী আর কি। এবং তাদের সাথে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট আছে, তো সেটা আমাদেরকে ওভারলুক করা যাবে না। সেকেন্ডলি, এইখানে এই ডেমোগ্রাফিতে অদ্ভুতভাবে এবার মানে লেস দ্যান 29 ইয়ার্স 1,30,00,000 ভোটার আছে। এই 1,30,00,000 ভোটার আমাদের পুরো ভাগ্য নির্ধারণ করবে। মানে এইটা এই ভোটটা আসবে অন দ্য গ্রাউন্ড অফ জব, চাকরির সংস্থা কি আছে, কীরকমভাবে আমরা তাদের অ্যাসপিরেশন, নতুন যুবকদের অ্যাসপিরেশন আমরা কীরমভাবে মিট করছে পার্টি, তো সেই ভোটটা পুরোটা বিজেপির দিকে টিল্ট করছে। তো এইখানে এই ডেমোগ্রাফিক একটা ডাইকোটমি আছে, এবং দুদিকেই মানে দু সাইডের জন্যই কিছু পজিটিভস, কিছু নেগেটিভস। সেকেন্ড এক ফ্যাক্টর হচ্ছে পার্টির ব্র্যান্ড ইমেজ। তো সেইখানে ভারতের মানে বিজেপি তৃণমূলের 15 বছরের শাসনের বা দুঃশাসনের যে আমরা ট্রেন্ডটা দেখেছি, এবং তার করাপশন, বিভিন্নভাবে তারা এত ডিপলি জড়িয়ে গেছে, হ্যাঁ, একটা জিনিসকে শুরু করেছিল এবং সেইটাতেই নিজেরা জড়িয়ে গেছে আজকে, যে তাদের ব্র্যান্ডটা টোটালি ডাউন হয়ে গেছে। আজকে তৃণমূলের কাছে থেকে যদি ইডি আর ইসিআই মানে ইলেকশন কমিশন আর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দুটো শব্দ সরিয়ে নেওয়া হয়, তাদের স্টেজে উঠে বলার মতন কিছু নেই। আজকে তারা 15 বছর ধরে রাজ করে কোনো ডেভেলপমেন্ট কিছু করতে পারেনি। এই পার্টির ইমেজটাতে বিজেপির একটা হিউজ মাইলেজ আছে, কারণ লোকে দেখতে চায় যে একবার 5 বছরের সুযোগ দিয়ে চেঞ্জটা কীরকম আসে। শুধু তাই নয়, সারা দেশ জুড়ে যেহেতু বিজেপির একটা মানে সরকার চলে, হ্যাঁ, সেন্টার থেকে আরম্ভ করে এতগুলো স্টেটে, তো বিজেপি ইজ আ অলরেডি আ ব্যাটেল টেস্টেড পার্টি। হ্যাঁ, মানে আমার এখানে যখন বিজেপি ক্ষমতায় আসবে, তখন তারা কি কি করতে পারে, হ্যাঁ, সেইটার সম্বন্ধে আমাদের বাঙালি ভোটারদের সম্যক ধারণা আছে। থার্ড হচ্ছে ফ্যাক্টর হচ্ছে, যেটা খুব ইম্পর্টেন্ট, হচ্ছে ক্যান্ডিডেটের গ্রিপ ওই কনস্টিটুয়েন্সির ওপর। এই ক্যান্ডিডেটের গ্রিপটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, লোকাল ফেস, কাস্ট, কমিউনিটি, কাস্ট ডাইনামিক্স, তার নেটওয়ার্ক, তার ফাইন্যান্সিয়াল, হ্যাঁ, সব কিছু এতে কাজে আসে। ক্রিমিনাল রেকর্ড। তো এইখানে যেটা দেখা যাচ্ছে যে এই ফেজ 1 ইলেকশনে 152 সিটসের মধ্যে অ্যাভারেজ, মানে আমি তাদের কি বলে এফিডেভিট গুলো দেখেছি,
তো সেটা থেকে অ্যাভারেজ হচ্ছে তৃণমূলের 5.5 কোটি টাকা নেট অ্যাসেট ডিক্লারেশন আছে বিভিন্ন তৃণমূলের ক্যান্ডিডেটদের, ওয়ারাস সেটা বিজেপির জন্য 1 কোটি থেকে 2 কোটির মধ্যে আছে অ্যাভারেজটা। হ্যাঁ, কারোর কম আছে কারোর বেশি আছে, বাট অ্যাভারেজটা এইটা। তো একটা সিগনিফিকেন্ট ফিনান্সিয়াল মাসেলের ওদের ডিফারেন্স আছে। তো সেকেন্ড হচ্ছে তাদের এগেনস্টে ক্রিমিনাল কেসও বেশি আছে। হুম, তো এই ক্রিমিনাল কেস এই যে, এবং তাতে কি হচ্ছে, এবং এবার যে আপনারা দেখেছেন যে অনেক জায়গায় বিরোধ হচ্ছে তৃণমূলের ক্যান্ডিডেট নিয়ে। হ্যাঁ, তো তারা খুশি নয়, লোকজন সাধারণ লোকের মধ্যে থেকে এই ক্যান্ডিডেটরা আসেনি 100, কারণ সিটিং এমএলএ কে চেঞ্জ করেছে তৃণমূল। তো তারা যে নিজেরা হারবে সেই সংকেত তাদের কাছে বহু আগে থেকে আছে। বুথ মেশিনারি, যে কারা কত বেশি বুথ ম্যানেজ করতে পারে। তো সেখানে এগেন মানে এটাতে আমার ডিনাই করার মতন জায়গা নেই যে তৃণমূলের বুথ মেশিনারিটা অনেকটা বেশি স্ট্রং। হুম, তো সেটাও একটা খুব লাস্ট মাইল ডেলিভারি। কিন্তু কি হচ্ছে, বুথ মেশিনারি যেগুলো দিয়ে তাদের স্ট্রং ছিল, ইলেকশন কমিশনের যে রিসেন্ট অ্যানাউন্সমেন্ট যেগুলো এসছে, যেখানে পোলিং মানে সোর্স জ্যামিং করা যাবে না, বা পোলিং স্টেশনের মধ্যে তারা কীরমভাবে ভোটটা হচ্ছে সেই সব নিয়ে যে পুরো তারা নির্দেশিকা দিয়েছে, এবং এত লাখ, মানে 2.5 লাখ কাছাকাছি সেন্ট্রাল ফোর্সেস অলরেডি এসে পৌঁছেছে, রাইট? তো সেইখানে এদের যে ওই বুথ মেশিনারি ম্যানেজমেন্ট সেইটা ফেল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর তার ওপরে মানে বিশ্বের ওপর কি বলে না ওটা, গোদের ওপরে বিস্ফোরা, তো সেইটা হয়ে গেছে এসআইআর এ আরো 90 লাখ লোক। হ্যাঁ, তো এই সব মিলিয়ে যে পরিসংখ্যানটা আসছে, যে এইবার ফার্স্ট ফেজ ইলেকশনে বিজেপি 90 সিটসে জিতবে, টিএমসি 59-এ চলে যাবে। আর সিপিএম একটা, কংগ্রেস 2টো, বা কংগ্রেস একটা, মুসলিম ব্লক একটা, এরকম একটা স্প্লিট হবে। বাট এই যে সিগনিফিকেন্ট 30টা সিটের ওপরে যে ডিফারেন্সটা আছে, সেইটাতে তৃণমূল ওটা গিয়ে সেকেন্ড ফেজে মেক আপ করতে পারবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, যখনই এই যে খবরটা এক্সিট পোলে তো ডাইরেক্টলি বেরোবে না এখন, কিন্তু মানুষের কাছে সেই পালসটা থাকে যে বিজেপি কোন সিটে কত জিতছে ভোটের পরেই এসে যায়, এবং সেটা যখনই হবে তখন সেকেন্ড ফেজে তৃণমূলের যদি বিজেপির ফেভারে এই নাম্বারগুলো থাকে, হ্যাঁ, তো তখন সেকেন্ড ফেজে লোক জোগাড় করতে পারবে না ওদের বুথ ম্যানেজ করার জন্য, কারণ তারা অলরেডি পিছোতে শুরু করেছে। কারণ এই পার্টিটার কোনো আইডিওলজি নেই। হ্যাঁ, শুধু গ্রাউন্ডিং হচ্ছে পয়সার গ্রাউন্ডিং, এবং সেই পয়সার ব্যাপারটা যখন আনস্টেবল হয়ে যাচ্ছে দেখবে, তখন তারা আস্তে আস্তে পিছিয়ে যাবে ফ্রন্ট লাইন থেকে, এবং যেই পিছিয়ে যাবে তখন ভোটাররা অনেক মানে খোলাখুলিভাবে ভোট করতে পারবে, মানে নির্দ্বিধায় নির্ভয়ে ভোট করতে পারবে। এইগুলো সবগুলো মিলিয়ে একটা ভেরি পজিটিভ ট্রেন্ড ফর বিজেপি ইন দিস ইলেকশন। স্যার, আপনার কথার প্রেক্ষিতেই ৩টি জিনিস উঠে আসছে, যার মধ্যে ২টি আমি একটু উল্লেখ করছি। সেটা হচ্ছে আপনি একটু আগে বলছিলেন যে মহিলা ভোটার। তো সেক্ষেত্রে টিএমসির পক্ষ থেকে যেরকমটাই বলা হয়েছে, মানে গভর্নমেন্টের পক্ষ থেকে কি যে ওই ১৫০০ টাকা যে ভাতা আরকি লক্ষ্মীর ভাণ্ডার। তবে বিজেপি সংকল্প পত্রে প্রকাশিত হয়েছে ৩,০০০ টাকা। এবং সেটা যদি দেখি এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে আপনি দুর্নীতির কথা বলছিলেন, এবং প্রার্থীদের গ্রিপের কথা বলছিলেন। পরেশ অধিকারীকে পুনরায় প্রার্থী করা হয়েছে, এবং এটাতে সত্যি তৃণমূলের অন্দরেই অনেক ক্ষোভ বাড়ছে যে কেন সরাসরি দুর্নীতিতে যুক্ত তার মেয়ে, এরকম বিষয় মানে চাকরি দুর্নীতিতে যুক্ত একজনের সঙ্গে কেন পুনরায় তাকে প্রার্থী পদে দেওয়া হলো। এবং অবশ্যই তৃতীয়টা হয়ে আসছে যে বাংলার বর্তমান প্রেক্ষিত, সেখানে এই যে আর কি একের পর এক নানা রকমের নারী নির্যাতন, নারী শোষণ থেকে শুরু করে বিভিন্ন রকমের আর কি যদি হিন্দিতে বলা হয় না গুন্ডাগর্দি, মানে এই বিষয়টা। তো সেখানে সরাসরি ইউপি মডেলকে সামনে আনা হচ্ছে। তো এটা কতটা প্লাস পয়েন্ট হতে পারে বিজেপির জন্য? দেখুন, তৃণমূলের আপনি যে পরেশ পালের কথা বললেন, এইখানে আমার যতটুকু
আইডিয়া। তৃণমূলের যারা প্রার্থী হচ্ছে তারা কিন্তু পারফরমেন্সের বেসিসেও হচ্ছে না। এক তো টাকার বেসিসে, টাকা মাসেল পাওয়ার, মানি পাওয়ারের বেসিসে হচ্ছে। আর থার্ড একটা এলিমেন্ট আছে ভিডিও পাওয়ার, কার কাছে কার ভিডিও রয়ে গেছে। হুম এই হিসেবে আজকে পরেশ অধিকারীকে যদি টিকিটটা না দেয়, তাহলে তার কাছে যে ভিডিও, যে এভিডেন্স আছে, তাতে কি তৃণমূলের শীর্ষ নেতাদের অসুবিধা হয়ে যাবে? যদি অসুবিধা হয়, তাকে টিকিটটা দেওয়া হবে। হ্যাঁ, তো এটা খুব ক্লিয়ার একটা ব্যাপার। এখানে কোনো মেরিট বেস তো নয়, পার্টিটা কোনো দিনই মেরিট সাপোর্ট করেনি। তো তারা ক্যাডার সাপোর্ট করেছে এবং সিন্ডিকেট সাপোর্ট করেছে। তো এখানেও সেম জিনিস, যে জিনিসটার গাছ পোঁতে, মানে যে বীজ ছড়ায় সেই গাছই হবে। তো এখন সেটাই ব্যাকবাইট করছে, জানে এইসব ক্যান্ডিডেট জিতবে না, হ্যাঁ, বা এদের দিলে কতটা ইমেজ খারাপ হবে, কিন্তু তাদের কাছে উপায় নেই, দিতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি তিনি অভিযোগ করে বলছেন যে নির্বাচন কমিশন নাকি লিস্ট প্রকাশ করেছে এবং সেখানে আর কি সেই বেছে বেছে প্রায় তৃণমূলের 800 জন কর্মী সমর্থকদের, মানে নেতা কর্মীদের তার নাকি প্রথম ফেজের ইলেকশনের আগে গ্রেপ্তার করে নেওয়া হবে। তবে কেন গ্রেপ্তার করা হবে, কিসের জন্য নির্দোষ কিছু নেতা কর্মীদের গ্রেপ্তার করা হবে, এ বিষয়ে তিনি কোনো কথা বলেননি। এবং একই সঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে তৃণমূলের বড় হেভিওয়েটদেরও নাকি এবারে জেলে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তো হঠাৎ করে তার এই আশঙ্কার কারণ কি? দেখুন, আমি তো জানি না এরকম কোনো লিস্ট পাবলিশ হয়েছে বলে। হ্যাঁ, তো এটা ওনার বেসিক্যালি একটা অ্যাংজাইটি। হ্যাঁ, এবং এই অ্যাংজাইটিটা উনি চাইছেন যে ভোটারের মধ্যে ট্রান্সমিট করতে, যে 800 জনকে গ্রেফতার করবে। এই যে পার্টির সদস্য সংখ্যা এত, সেখানে 800 জন গ্রেফতার হলে কতটা তফাৎ হতে পারে সেটা জানে। কিছু, প্রথম কথা তো এটার কোনো মানে কোনো ডিসকাশনেও নেই, শুনিও নি, হ্যাঁ, সারবক্ত নেই। এই ধরনের একটা বেসলেস গল্প ছড়িয়ে কি করছে সে, তার ক্যাডারকে মানে একসাথে রাখার চেষ্টা করছে, যে যদি তার কাছে লিস্ট থাকে সে পাবলিশ করে দিক যে এই 800 লোক, হ্যাঁ, কোন হেভি ওয়েট নাম পাবলিশ করুক। নাহলে এইসব বেসলেস কথা বলে কোনো লাভ নেই। কারণ এতে আমাদের তাদের পার্টির লোকেরাও উজ্জীবিত হবে না, আর এটা আমাদের মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের জন্য এটা ভালো না। আবার মমতা বন্দ্যোপাধ্যায় আর কি সরাসরি অভিযোগ করেছেন যে ইভিএম লুট করার দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর ওপরে। তো কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ইভিএম লুটের কি সম্পর্ক? এখন ওনার কোনো কথার সাথেই কোনো কথার সম্পর্ক থাকে না। হ্যাঁ, তো সেইখানে ইভিএমের সাথে যে কেন্দ্রীয় বাহিনী বলেছে, বা কোনো নাটকের দলের কথা বলেনি ইভিএম লুট করবে নাটকের দল। তো সেখানে ওনার কোনো কথার সাথে কোনো কথার লিঙ্ক নেই। আর এই যে লিঙ্ক নেই না, এটা লোকে আমরা ভাবি যে উনি হয়তো হঠাৎ করে স্লিপ অফ টাং অনেক কিছু বলেন, এই করেন। বাট ইট ইজ ভেরি ওয়েল ক্যালকুলেটেড, কারণ এইটা লোকেদের যে ওনার অ্যাকচুয়াল ভোটার বেস, তাদের কাছে কিন্তু এইগুলো খুব বিলিভেবল স্টোরি। 800 লোক গ্রেফতার করবে, তারপর ইভিএম লুট করবে, এই যে একটা ভয়ের করছে, সেটা বাতাবরণ তৈরি করছে, এটা অত্যন্ত একটা মানে নিন্দনীয় ব্যাপার, যেখানে ইলেকশন কমিশন তার হার্ড অ্যান্ড সোল ট্রাই করছে যাতে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা হয়, সেটাকে সাবোটেজ করছে। সাবোটেজ করা মানে কি? ডেমোক্রেসিকে ডিফিট করা, মানুষের ম্যান্ডেটকে ডিফিট করা। তো সে যে কোনো প্রকারে ক্ষমতায় থাকতে চাইছে। তো সেইটাকে মানুষের কাছে এইগুলো এখন আর ইটস টু লেট ইন দ্য গেম। এটা লোকের কাছে, সবার কাছে ক্লিয়ার। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সরাসরি বলছেন যে নাকি 4 তারিখের পরে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজবে। আবার তিনি বলেছেন যে কত বড় বুকের পাটা, এক বাপের বেটা হলে কলকাতাতে থেকে দেখাবেন দুপুর 12টার পর। আমি ওনাকে বেটার গান সাজেস্ট করতে পারি। হরিবোল বলো হরিবোল, হ্যাঁ, এই ধরনের গান ওনাকে আমি সাজেস্ট করতে পারি। ওনারা যদি এখন থেকে প্র্যাকটিসটা শুরু করেন এই ধরনের গানের, তাহলে 4 তারিখে খুব কাজে এসে যাবে। কারণ তাদের যে শেষ যাত্রার সময় এই গানটা সবাই সমবেতভাবে গাইলে আমার মনে হয় বেটার হবে। ডিজে টিজে তাদের প্রয়োজনই পড়বে না, এইসব এত এত এক্সপেন্সিভ ব্যাপার। হ্যাঁ।